আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার যে ফর্মটি প্রকাশিত হয়েছে সেই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন। একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজ ফর্ম, পাশাপাশি আপনি এই ফর্মের সাথে কি কি জেরক্স জমা করবেন সেটাও জানিয়ে দেব। দেখুন, অন্নপূর্ণা যোজনা যে ফর্ম, সেই ফর্ম কিন্তু এখানে রয়েছে। পারিবারিক তথ্য এখানে কিন্তু সংগ্রহ করা হয়েছে। তো প্রথমে আপনি কি করবেন, প্রথমেই এই বক্সে চলে আসবেন। এটা হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান, সেই প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের যে নাম, সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। এবার বাংলার যে ফর্ম, সেই ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে ইংলিশ ফর্মটাও ডাউনলোড করে বা ইংলিশ ফর্মটা ক্যাম্প থেকে নিয়ে জমা করতে পারেন। তো এখানে যিনি পরিবারের প্রধান, ওনার নাম লিখবেন। এগুলো আপনি ইংলিশেও লিখতে পারেন, কারণ আধার কার্ড অনুযায়ী নাম লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি ইংলিশেও লিখতে পারেন, আবার বাংলাতেও নামটা লিখতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর কি করবেন না, এখানে জন্ম তারিখ দিতে বলা হয়েছে। তো এখানে জন্ম তারিখটা আপনারা দেবেন, দিন মাস বছর এইভাবে দেবেন। অর্থাৎ কারোর জন্ম যদি 1 জানুয়ারি হয়ে থাকে তাহলে 1-1 হিসাবে দেবেন। যদি 1 মে হয়ে থাকে তাহলে 1-5 হিসাবে, অর্থাৎ দিন মাস এবং বছর এইভাবে কিন্তু আপনারা দেবেন। এরপর কি রয়েছে, পরিবারের প্রধান তার লিঙ্গ, অর্থাৎ উনি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক চিহ্ন হবে, যদি মহিলা হয়ে থাকে তাহলে এই বক্সে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বরটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন আধার নম্বর। তো আধার নম্বরটা এই বক্সে আপনি লিখে দেবেন। এরপর ডিজিটাল রেশন কার্ড আপনার যদি থাকে তাহলে অবশ্যই সেই আইডিটা লিখতে হবে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটা সেটা আপনাকে এই বক্সে লিখতে হবে। কার লিখবেন না, পরিবারের যিনি হেড ওনার কিন্তু এখানে লিখবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে সেটা লিখবেন। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, যতজন থাকবে আপনি এটা কিন্তু লিখে দেবেন। এক্ষেত্রে আপনি ইংলিশে বা বাংলাতে যে কোনো লিখতে পারেন, সেক্ষেত্রে ইংলিশ লেখাটাই ভালো। এবং শুধুমাত্র সংখ্যাতেই এখানে বলা হয়েছে, অর্থাৎ আপনি ধরুন আপনার পরিবারে রয়েছে 4 জন, তো সেক্ষেত্রে এইভাবেও 4 লিখতে পারেন, এইভাবেও 4 লিখতে পারেন। তবে আমি বলবো ইংলিশে লিখুন, তাহলে বুঝতে সকলেরই সুবিধা হবে যিনি ফর্মটা এন্ট্রি করবেন। এরপর ঠিকানা, ঠিকানা আপনাকে লিখতে হবে এই বক্সেতে। এই বক্সে একদম গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নম্বর সবটা এখানে কিন্তু লিখে দেবে। একদম স্থায়ী ঠিকানা কিন্তু আপনি লিখবেন। এরপর যোগাযোগ নম্বর, যোগাযোগ নম্বর মানে আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা লিখতে হবে। এবার মোবাইল নম্বরটা কার লিখবেন না, বিশেষত পরিবারের যিনি প্রধান, সেই যে প্রধানের যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই নম্বরটা কিন্তু আপনারা এখানে লিখবেন। এবার ধরুন যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আপনাদের পরিবারে যে মোবাইল নম্বরটা আছে সেটা লিখে দিলেও চলবে। এরপর দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের নাম, জন্ম তারিখ, তাদের লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক এবং তাদের আধার কার্ডের নম্বর একে একে আপনাকে লিখতে হবে। এবার দেখুন, যদি 5 বছরের কম বয়সী আপনাদের পরিবারে কোনো শিশু থাকে, সেক্ষেত্রে আধার কার্ডেতে না এটা আপনি লিখে দেবেন, অর্থাৎ আধার নম্বর আপনাকে লিখতে হবে না। যদিও আধার কার্ড অনেকের হয়ে যায় বাচ্চাদের, তো সেক্ষেত্রে এখানে না লিখতে বলা হয়েছে, অর্থাৎ না লিখলেও চলবে। তো এবার প্রথমে কি করবেন, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, তো ওনার কিন্তু এখানেতে আপনাকে লিখে দিতে হবে। জাস্ট নাম তো লেখা রয়েছে, শুধুমাত্র এখানে আধার নম্বরটা আপনি লিখে দেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সদস্য 1, সদস্য 2 এইভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারের প্রধান তো রয়েছে, তারপর প্রধানের পরে যিনি রয়েছেন ওনার নাম লিখবেন, তারপর ওনার যে জন্ম তারিখ সেটা লিখবেন এখানে, ওনার লিঙ্গ, এরপর প্রধানের সঙ্গে কি সম্পর্ক। যদি পরিবারের প্রধানের স্ত্রীর নাম এখানে লিখেন তাহলে কিন্তু এখানে লিখে দেবেন পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, এখানে লিখে দেবেন স্ত্রী এবং ওনার আধার নম্বর। এরপর ধরুন সদস্য 2-তে আপনি লিখলেন পরিবারের প্রধানের হয়তো একজন পুত্র রয়েছে, তো তার ছেলের নাম যদি আপনি লেখেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক আপনি লিখবেন না, এখানে পিতা লিখে দেবেন। এইভাবে আপনারা সদস্য 3, সদস্য 4 হিসেবে সর্বোচ্চ 5 জন সদস্যের নাম আপনারা লিখবেন। তবে এক্ষেত্রে এখানে ডান দিকে যেগুলো রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে,
যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে কিন্তু বক্সে টিক দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার পরিবারেতে 2জন কি 3জন মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন যোগ্য, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে বয়স। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের তো আপনি নাম লিখছেন, তো প্রথম যিনি সদস্য রয়েছেন তিনি হয়তো পুরুষ, দ্বিতীয়টা আপনি লিখলেন তিনিও হয়তো মহিলা, কিন্তু ওনার হয়তো বয়স হয়ে গেছে। এইভাবে আপনারা করছেন, কিন্তু ধরুন 3 নম্বর 4 নম্বর বা 5 নম্বর সদস্যতে গিয়ে দেখলেন যে পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে এনাদের মধ্যে 4 নম্বর এবং 5 নম্বর সদস্য এনারা দুজনই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনযোগ্য। সেক্ষেত্রে শুধুমাত্র তাদের ঘরেতে টিক চিহ্নটা দেবেন হ্যাঁ এতে। তো অর্থাৎ বুঝতে পেরেছেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনযোগ্য এই যে সদস্যর মধ্যে যেখানে নামটা থাকবে তার পাশেতেই আপনারা শুধুমাত্র টিক চিহ্নটা দেবেন, বাকিগুলোতে কিছু দেওয়ার দরকার নেই। তো এইভাবে হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপনাকে লিখতে হবে। অর্থাৎ এখানে প্রথমেই পরিবারের প্রধান যিনি থাকবেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেবেন। অর্থাৎ এখানে ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এরপর আপনাকে কি করতে হবে, সদস্য একে আপনি যার নাম লিখেছিলেন ওনার ব্যাংক কোথায় রয়েছে, কোন ব্যাংকে, সেটা লিখবেন, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এইভাবে কিন্তু পরপর সদস্য 2, সদস্য 3 হিসাবে লিখে যাবেন। যদি কারোর অ্যাকাউন্ট না থাকে তাহলে লেখার দরকার নেই। এবার ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ আধার কার্ড অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, সেটাই বলা হয়েছে। তো আপনারা এইভাবে লিখে দেবেন। এরপর আপনারা দেখুন এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা আপনাকে লিখতে হবে। সমস্ত একদম প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক অর্থাৎ আপনাদের পরিবারের যার যার ভোটার কার্ড হয়েছে সেই সমস্ত সদস্যের যে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর আপনাকে লিখে দিতে হবে। তার সাথে এখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। তো প্রথমে কি লিখবেন, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, ওনার এপিক নম্বরটা এখানে লিখবেন, কোন বিধানসভা এবং কোন অংশ সেটা আপনারা লিখে দেবেন। এবং সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে করে কিন্তু আপনারা দেখবেন যাদের যাদের ভোটার কার্ড হয়েছে প্রত্যেকের এখানেতে ডিটেলসগুলো লিখবেন। এবার সদস্য 1, সদস্য 2 আপনারা প্রথমেই লিখেছিলেন যাদের নাম, তো সেগুলো মনে রাখবেন এবং তাদের ডিটেলসগুলো আপনারা এখানেতে লিখে যাবেন। এরপর কি আপনাদের যে বিভাগ অর্থাৎ আপনারা মানে অসংরক্ষিত ইউআর নাকি এসসি এসটি অর্থাৎ আপনাদের জাতি কি সেটা আপনারা এখানে টিকচিহ্ন দেবেন। আপনারা যেটা হবে সেটাতে এরভাবে টিকচিহ্ন দিয়ে দেবেন। এরপর রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি আপনাদের রয়েছে কিনা সেটা আপনার কাছে জানতে চাওয়া হবে। তো একদম এই বক্সে চলে আসবেন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে এই বক্সে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এরপর যদি আপনার রেশন কার্ড থাকে, বিশেষ করে রেশন কার্ড তো অবশ্যই থাকবে, তো সেক্ষেত্রে কোন রেশন কার্ড রয়েছে, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1 না আরকেএসওয়াই 2 নাকি ভর্তুকিহীন, তো যেটা থাকবে সেই বক্সে আপনারা টিকচিহ্ন দেবেন। এবার আপনার যদি রেশন কার্ড থাকে এবং সেই রেশনকে আপনি প্রত্যেক মাসে মাসে রেশন দোকান থেকে তোলেন, যদি তোলেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না তোলেন তাহলে না এতে টিকচিহ্ন দেবেন। তো এটা হয়ে গেল। এরপর আপনার বাড়ির ধরন কেমন অর্থাৎ আপনার কেমন বাড়ি সেটা কিন্তু এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে কি আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। পারিবারিক জমির মালিকানা অর্থাৎ পরিবারে জমির মালিকানা কি কারোর, অর্থাৎ আপনাদের পরিবারে কি কারোর জমি আছে বা জমির মালিকানা আছে, তাহলে থাকলে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখে দেবেন। এবং রেজিস্ট্রেশন নথি এবং মিউটেশন কপি এবং আরওআর এবং হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ অর্থাৎ জমির যে রেকর্ডের কপি সেই কপিও কিন্তু আপনাকে জমা করতে হবে, অর্থাৎ জেরক্স আপনাকে জমা করতে হবে, তাহলে এই জেরক্স কিন্তু আপনাকে দিতে হচ্ছে। পাশাপাশি পরিবারের যে সমস্ত সদস্য সকলে রয়েছেন ওনাদের যে মোট জমি, যদি জমি থাকে আপনাদের, তো মোট কত জমি রয়েছে সেই টোটালটা আপনাকে শতকে বের করে এখানে লিখতে হবে। অর্থাৎ সেটা আপনি আপনাদের যে রেকর্ড রয়েছে জমি সেই রেকর্ড থেকেই পেয়ে যাবেন। তো সকল সদস্যের যে মোট জমির পরিমাণ সেটা কত হচ্ছে শতকে, সেটা এখানে টোটালটা লিখে দিতে হবে। এরপর যানবাহন অর্থাৎ আপনাদের বাড়িতে কি সদস্যদের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনাদের যদি 4 চাকার গাড়ি থাকে অর্থাৎ সেক্ষেত্রে এখানে দেখুন গাড়ি, জিপ, ট্র্যাক্টর কিন্তু অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, অর্থাৎ 4 চাকা মানে এগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকছে। এবং যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হয় তাহলে না লিখবেন। আর যদি থাকে 4 চাকা গাড়ি তাহলে সেই গাড়ির কটা গাড়ি আছে সেই গাড়ির সংখ্যা, অর্থাৎ 1টা 2টো না 3টে কটা আছে সেটা এখানে লিখবেন।
আর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরগুলো আপনারা কিন্তু পরপর এখানে লিখে দেবেন। যদি একটা হয় একটা লিখবেন, যদি 2-3টে থাকে তাহলে 2-3টে পরপর লিখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে সেই মডেল, অর্থাৎ আপনাদের যদি জিপ থাকে বা ট্র্যাক্টর থাকে বিশেষ করে, তাহলে সেটা কোন মডেলের সেটা কিন্তু এই বক্সেতে পাশেতে লিখতে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কী কী গাড়ি আছে সেই গাড়ির নামগুলো আপনাকে লিখতে হবে। ধরুন আপনার মারুতি সুইফট রয়েছে, ট্র্যাক্টরের ক্ষেত্রে জন ডিয়ার রয়েছে, বা আপনার ওয়াগনার আছে, অল্টো আছে। তো এইভাবে আপনাকে এখানে গাড়ির নামগুলো লিখে দিতে হবে। ধরুন আপনার জিপ মানে থার রয়েছে, সেক্ষেত্রে এগুলো আপনি এখানে লিখবেন। আর কটা রয়েছে সেটা আপনি এখানে লিখলেন, আর গাড়ির নম্বরগুলো এখানে লিখে দিলেন। এবার যদি একটা হয় তাহলে সেখানে গাড়ির নাম এখানে আপনি জাস্ট লিখে দিলেন, কটা গাড়ি আছে এখানে 1 লিখলেন এবং গাড়ির নম্বরটা লিখে দিলেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। আপনাদের কি কোনো স্বাস্থ্য বিমা রয়েছে? যদি থাকে তাহলে আপনারা হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি থাকে তাহলে সেটা কোথায় রয়েছে, সরকারি না বেসরকারি, সেটা আপনাকে লিখতে হবে। কত টাকার রয়েছে সেটা লিখতে হবে, অর্থাৎ প্রিমিয়ামের বিবরণ লিখতে হবে। তো কিভাবে লিখবেন? ধরুন আপনার পরিবারে সকলের নামে হয়তো নেই, 2-1জনের নামে রয়েছে। তো যার নামে রয়েছে সেই ব্যক্তির নামটি আপনি কত নম্বর সদস্য হিসাবে রেখেছেন, শুধুমাত্র সেই বক্সটাকে আপনি পূরণ করবেন। ধরুন আপনার পরিবারের 2জনের নামে স্বাস্থ্য বিমা রয়েছে, সেক্ষেত্রে সেই 2জন ব্যক্তি কারা কারা না, সদস্য 2, সদস্য 3 হয়তো রয়েছে। সেক্ষেত্রে এই দুটো বক্সে আপনি পূরণ করবেন, বাকিগুলো কিছু করার দরকার নেই। আর যদি কারোর নামেই না থাকে তাহলে কিছুই পূরণ করতে হবে না। অর্থাৎ একজনের নামেও যদি থাকে তাহলে এখানে হ্যাঁ লিখে বাকি আপনার যাদের যাদের নামে স্বাস্থ্য বিমা আছে সেই বক্সগুলো পূরণ করবেন। যদি না থাকে কারো তাহলে শুধুমাত্র এখানে না এতে টিক করবেন, আর বাকি এগুলো কিছু করার দরকার নেই। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো সদস্য কি আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স বা পেশাগত কর কি প্রদান করে? যদি করে তাহলে হ্যাঁ, না হলে না। যদি করে তাহলে কোন ব্যক্তি করে বা কেন আয়কর বা পেশাগত কর প্রদান করেন সেটাও কিন্তু সরকার বুঝে নেবে। কিভাবে না, প্যান কার্ড ধরে। তার জন্যই তার নিচের ঘরে দেখতে পাচ্ছেন সদস্যদের প্যান কার্ডের ডিটেলস এখানে নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের প্যান কার্ড কি রয়েছে? যদি একজনেরও থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে হ্যাঁ লিখতে হবে। যদি কারোরই না থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না। যদি একজনেরও থাকে, কারণ পরিবারের প্রত্যেকেরই প্যান কার্ড হয়তো হয়ে ওঠেনি, অনেকেরই রয়েছে, সেক্ষেত্রে কার কার আছে সেটা আপনাকে লিখতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের প্যান কার্ড নেই, রয়েছে হয়তো সদস্য 3, সদস্য 4 বা সদস্য 5। তো যার রয়েছে শুধুমাত্র তার ঘরটাতে আপনারা লিখবেন প্যান কার্ডের নম্বর এবং যার নামে প্যান কার্ডটা রয়েছে তার নাম এবং সেই প্যান কার্ডের নম্বরটা আপনারা লিখবেন। বাকি ঘরগুলোতে কিছু লেখার দরকার নেই। এরপর কি, কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত সদস্য রয়েছে তারা কি করে। দেখুন পরিবারের প্রধান কি করেন তার জন্য এখানে দেওয়া রয়েছে, আপনারা কি করেন সেই বক্সে টিক চিহ্ন দেবেন। যদি সরকারি কোনো কাজ করেন সরকারি, বেসরকারি হলে বেসরকারি, আপনি যদি কৃষক বা কারিগরি বা শিল্পী হয়ে থাকেন তাহলে এই বক্সে। এইভাবে প্রত্যেকটা সদস্যের কিন্তু ডিটেলস আপনাকে দিতে হবে, সদস্য 1, সদস্য 2 হিসাবে করে করে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকেরই আপনারা আলাদা আলাদা দিতে পারেন। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি তিনি কৃষক, এবার সদস্য 1 যিনি রয়েছেন তিনি বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করে, সেটা দেবেন। আচ্ছা, এইভাবে ধরুন কেউ পড়াশোনা করছে সেক্ষেত্রে বেকার দিলেন। এইভাবে কোন সদস্য কোন কাজে যুক্ত সেটা আপনারা ঠিক করে টিক চিহ্নটা জাস্ট দিয়ে দেবেন। এরপর পরিবারের শিক্ষিত ও প্রাপ্তবয়স্কদের যে ডিটেলস সেই ডিটেলস আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার পরিবারে ধরুন 5 জন সদস্য রয়েছে, তার মধ্যে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত। অর্থাৎ শিক্ষিত বলতে ধরুন নাম সই টই করতে পারে তারা শিক্ষিত, এবং যারা টিপসাপ দেয় সেই ক্ষেত্রে অশিক্ষিত আপনি এখানে ধরতে পারেন। ধরুন 4 জন শিক্ষিত তো 4 জন লিখলেন, একজন যদি অশিক্ষিত হয় এখানে 1 লিখে দিলেন। এরপর প্রত্যেকের ডিটেলস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি উনি শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনারা টিক চিহ্ন দেবেন। যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ পড়াশোনা কতটা সেটা এখানে লিখে দিতে হবে। যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত টিক চিহ্ন দেবেন, আর কিছু লেখার দরকার নেই। এইভাবে সদস্য 1 সদস্য 2 করে করে প্রত্যেকের ডিটেলস আপনারা টিক চিহ্ন দিয়ে দিয়ে পূরণ করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ কেউ কি নেতা মন্ত্রী কেউ কি রয়েছে। যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, কোন পদে রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যিনি পদে রয়েছেন মানে তার সদস্য সংখ্যা, অর্থাৎ কোন সদস্য রয়েছে।
মানে সদস্য 1 সদস্য 2 হিসাবে আপনারা যাকে যাকে লিখেছেন তার মধ্যে যে রয়েছে তার যে নম্বরটা, সেই নম্বরটা আপনাকে লিখতে হবে। ধরুন সদস্য 5 যিনি আছে বা সদস্য 4 যিনি আছেন, উনি হয়তো কোনো এটার মধ্যে কোনো একটা মধ্যে পড়ছে, সেক্ষেত্রে সেই নম্বরটা আপনারা লিখলেন। ধরুন সদস্য 3, তো সেক্ষেত্রে এখানে 3 লিখলেন। যদি না হয় তাহলে না লিখে দিয়ে বেরিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ সরকারি আগে চাকরি করতো এখন পেনশন কি পাচ্ছে? যদি পায় তাহলে হ্যাঁ লিখে কোন সদস্য পাচ্ছে তার নম্বরটা এখানে লিখলেন, যদি না পায় তাহলে না লিখলেন, আর কিছু পূরণ করতে হবে না। এবার যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের যে স্লিপ, সেই স্লিপটা কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে, তার জেরক্স আপনাকে জমা করতে হবে এই ফর্মের সাথে। বুঝতে পেরেছেন? এরপর কোনো সদস্য কি জিএসটি দেয়, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নম্বর আপনাকে এখানে লিখে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার পরিবার বছরে কত টাকা আয় করে সেই টাকার অঙ্কটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর সিএএ আবেদনের বর্তমান অবস্থা, আপনারা কি সিএ এর জন্য আবেদন করেছেন? যদি প্রযোজ্য না হয়ে থাকে, আবেদন না করেন, তাহলে সবগুলোতেই এখানে প্রযোজ্য নয় করে করে যাবেন, বা যেই সদস্য আবেদন করেছে শুধুমাত্র সেই সদস্যের আপনারা ডিটেলস দেবেন। ধরুন সদস্য 2 এর ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন যে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদনের নম্বর, যদি ইস্যু করা হয়েছে সার্টিফিকেট নম্বর যেটা হবে সেটা আপনারা পূরণ করবেন। আর যদি কেউ না সিএ এর জন্য আবেদন করে থাকে তাহলে প্রযোজ্য নয়, সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দিয়ে চলে আসবেন। এরপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড সংক্রান্ত বলা হয়েছে, অর্থাৎ আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত কি রয়েছে? যদি থাকে তো একদম সদস্য ওয়াইজ আপনারা লিখবেন। ধরুন পরিবারের হেড অফ দ্য যিনি রয়েছেন ওনার হয়তো কিছুই নেই, সেক্ষেত্রে কিছু করবেন না, যার রয়েছে সেই ঘরটা শুধুমাত্র পূরণ করবেন, বাকিগুলো ফাঁকা রেখে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, এসআইআরে আপনাদের নাম কি বাদ পড়ে থাকে বা মামলাতে কি আপনারা বিচারাধীন রয়েছেন ট্রাইব্যুনালে, যদি হয়ে থাকে কোন সদস্য রয়েছে সেটা শুধুমাত্র পূরণ করবেন। যদি কোনো সদস্যরই নাম বাদ না যায় তাহলে সবগুলোতেই প্রযোজ্য নয়ে টিক চিহ্ন দিয়ে দিয়ে চলে আসবেন। এরপর কি রয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু, অর্থাৎ আপনাদের পরিবারে যদি কোনো শিশু থাকে যারা পড়াশোনা করছে স্কুলেতে, তাহলে তাদের ডিটেলস আপনাকে লিখতে হবে। যদি কেউ না থাকে তাহলে পূরণ করার কোনো প্রয়োজন নেই, আর যদি থাকে তাহলে সেটা শিশু সদস্য 1-2 হিসাবে, এক্ষেত্রে কিন্তু সদস্য 1-2 এর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না, এখানে শিশু সদস্য হিসাবে এখানে বলা হয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে কতগুলো শিশু রয়েছে সেগুলো আলাদা আলাদা করে আপনি এখানে লিখবেন, অর্থাৎ কতজন রয়েছে, ধরুন 2 জন রয়েছে এখানে 2 লিখলেন। এরপর এখানে প্রথমে একজনের নাম ডিটেলস লিখলেন যদি থাকে, আর তারপরে এখানে আর পরেরটা লিখলেন। এইভাবে সর্বোচ্চ আপনি কিন্তু কতজনের দেওয়া রয়েছে না, 4 জন শিশুর ডিটেলস লিখতে পারবেন। আর যদি কোনো শিশু সদস্য না থাকে তাহলে কিছু করার দরকার নেই। এরপর কি আছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার বাড়িতে যদি শিশু থাকে তাদের টিকাকরণ কি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে এখানে না লিখবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ডের যে আইডি, আর যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ কিন্তু এখানেতে বলা হয়েছে, কি কারণ সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে লেখার তো কোনো রকম জায়গা নেই, তো হ্যাঁ অথবা না আপনারা কিন্তু জাস্ট টিক চিহ্নটা দিয়ে দেবেন। এরপর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকেন তাহলে এখানেতে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি পিএম কিষাণ পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে হ্যাঁ দিতে হবে, আর যদি কিছুই না পেয়ে থাকেন তাহলে না দেবেন। এবার ধরুন একজনও সদস্য যদি পিএম কিষাণ পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন, সেই ঘরটাতে দেবেন। ধরুন পরিবারের প্রধানই হয়তো পিএম কিষাণ পাচ্ছে, সেক্ষেত্রে এখানে হ্যাঁ দিলেন। এবার পরিবারের প্রধান যদি না পেয়ে থাকে, দেখবেন যে এখানেতে যিনি সদস্য 2-এ রয়েছে যার নাম, তিনি হয়তো পাচ্ছে, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন। কোন প্রকল্প পাচ্ছে সেই প্রকল্পের নাম, অর্থাৎ পিএম কিষাণ এখানে লিখে দিলেন, বা অন্য প্রকল্প যদি ডিবিটির মাধ্যমে আপনি পান সেটা আপনি লিখে দেবেন। অর্থাৎ যেই সদস্য পাচ্ছে সেই সদস্যের ঘরেতে গিয়েই কিন্তু আপনি টিক চিহ্নটা দিয়ে প্রকল্পের নাম লিখবেন। আর যারা যারা পাবে না তাদের ঘরেতে না এতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে কি রয়েছে দেখুন, নিচের দিকে এবার রয়েছে একদম নিচেতে যে অফিসার কর্তৃক যে বিষয়টা রয়েছে, বা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই এই জায়গাটায় সাইন করবেন যিনি আবেদন করছেন,
এই জায়গাটায় সাইন করবেন এবং এখানে পরিষ্কার বলা হয়েছে আপনি যে সমস্ত তথ্যগুলো উপরে দিয়েছেন সবগুলো একদম সঠিক এবং একদম কোনো এর মধ্যে মিথ্যা নেই। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার সমস্ত সামাজিক যে সমস্ত সুরক্ষা সংক্রান্ত সুবিধা সেগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং এখানে আপনাকে স্বাক্ষর করতে বলা হয়েছে এবং এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন সম্মততে। এরপর নিচের দিকে আর কিছু নেই, নিচের দিকে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য লেখা রয়েছে, মানে এইখান থেকে এই পোর্শনটা আপনাকে হাতে দেওয়া হবে, অফিসাররা সাইন করে আপনাকে দিয়ে দেবে। তো এর সাথে কী কী আবেদনপত্রের সাথে কী কী জেরক্স দেবেন না, অবশ্যই সাথে রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, এগুলো তো অবশ্যই রাখবেন। এছাড়াও জমির যে কাগজপত্র এগুলো সাথে রাখবেন, প্যান কার্ড সাথে রাখবেন, যেগুলো যেগুলো লাগবে সেগুলো ক্যাম্প থেকে আপনাকে বলে দেওয়া হবে। আর যদি অনলাইনে ফর্ম পূরণের কোনো ব্যবস্থা চালু হয়, অবশ্যই চালু হবে বলা হয়েছে, যখন চালু হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। অনলাইনে চালু হয়ে গেলে অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা অবশ্যই করবেন, সেক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার চান্সটা অনেকটা কম থাকে এবং তাড়াতাড়ি ভেরিফিকেশান হওয়ার একটা কিন্তু সুযোগ থাকবে। তবে এই যে ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম স্টেপ বাই স্টেপ ভালোভাবে পূরণ করে জমা করুন, অবশ্যই আপনাদের ফর্ম ভেরিফিকেশান হয়ে যাবে এবং 3000 টাকা করে আপনারা পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটিকে ফলো করবেন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পাওয়ার জন্য, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।